আসসালামু আজকের ক্লাসটা হলো অর্থনীতি প্রথম বর্ষ অনার্স মৌলিক গণিতের প্রথম অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি আছে ওই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আসি, সংখ্যা হলো তিন ধরনের। সংখ্যা হলো কয় ধরনের? তিন ধরনের। এক নাম্বার হলো বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা। এখন আমরা এগুলো একটা একটা করে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সংখ্যা পদ্ধতি নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। সংখ্যা হলো যেই সংখ্যাটা আমরা গণনার কাজে ব্যবহার করি, অর্থাৎ যে সকল সংখ্যা আমরা গণনার কাজে ব্যবহার করি ওই সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা দু ধরনের, একটা হলো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা কি? যেই সংখ্যাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 3 একটা পূর্ণ সংখ্যা, 6 একটা পূর্ণ সংখ্যা। এখন আপনি যদি দুইটার অনুপাত 2, তাহলে 2 একটা মূলদ সংখ্যা। আবার উপরে যদি 3 দেন, নিচে যদি 6 দেন 0.5, এই 0.5ও একটা কি মূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হয়ে থাকে, আবার দশমিকও হয়ে থাকে। যেই সংখ্যাকে আমরা দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং অপূর্ণ সংখ্যা মানে দশমিক সংখ্যা হয়ে থাকে। তাহলে দেখেন মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করছে, পূর্ণ সংখ্যা এবং অপূর্ণ সংখ্যা। এটা তো আমি আপনাদেরকে দেখাইলামই, পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা। এবার দেখেন পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর হলো কি শূন্য। যেমন দেখেন ধনাত্মক 9, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, -9 ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর হলো শূন্য। তাইলে পূর্ণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য তিন ধরনের হয়ে থাকে। আর অপূর্ণ সংখ্যা মানে কি? দশমিক সংখ্যা। হ্যাঁ, দশমিক সংখ্যা যেটাকে আমরা ভগ্নাংশ বলি, ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করা যায়। আর অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হলো যেই সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন √3, √2 এগুলাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। ঠিক আছে, এবার দেখেন মূলদ সংখ্যাকে কিউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে কিউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, আর অমূলদ সংখ্যাকে আর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। এখানে p ও পূর্ণ সংখ্যা, q ও পূর্ণ সংখ্যা। তাইলে মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যাকে p/q আকারে মানে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে p/q আকারে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। ঠিক আছে, এবার আসেন মূলদ সংখ্যাটাকে আপনি যদি দশমিকের রূপ দেন তাহলে এটা আপনার সসীম হবে। যেমন এরকম হবে -4, 0.5, 0.6 এইরকম হবে। কিন্তু অমূলদ সংখ্যায় যদি আপনি দশমিকে প্রকাশ করেন তাহলে আপনার এটা কি হবে? অনেকগুলো হবে, আপনার কি অসীম হবে। যেমন √3 একটা অমূলদ সংখ্যা, আপনি এই √3 এ যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন তা দেখবেন অনেকগুলো সংখ্যা আসছে। অর্থাৎ মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তা কি হবে?
সসীম হবে, মানে সসীম হবে। আর অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তা কি হবে? অসীম হবে। আমি আবার বলছি, বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছে। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলো কি? যেই সংখ্যাকে আমরা দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি তাকে মূলদ সংখ্যা বলে। আর অমূলদ সংখ্যা কি? যেই সংখ্যাকে আমরা দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি না তাকে অমূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যাকে কিউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, আর অমূলদ সংখ্যাকে আর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কিন্তু অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করছে, পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম বাস্তব সংখ্যা নিয়ে, ঠিক আছে। এবার আসেন, বাস্তব সংখ্যা তো আমরা শিখলাম, এবার আসেন কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যা। কাল্পনিক সংখ্যাটা কি? কাল্পনিক সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বর্গমূল। ঋণাত্মক সংখ্যার বর্গমূল। যেমন আমি যদি বলি -3 একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে এই -3 কে যখন আমি বর্গমূল করব তখন এটা হবে আমার কাল্পনিক সংখ্যা। আবার দেখেন, -4 একটা ঋণাত্মক সংখ্যা, যখন আমি এটাকে বর্গমূল করব তখন এটা হবে কাল্পনিক সংখ্যা। -2 একটা ঋণাত্মক সংখ্যা, আর যখন আমি এই ঋণাত্মক সংখ্যাটাকে বর্গমূল করব তখন আমার এটা হবে কাল্পনিক সংখ্যা। তাইলে কাল্পনিক সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বর্গমূল, মানে এই ঋণাত্মক সংখ্যাকে এই রুট চিহ্ন দিলে ওটা কাল্পনিক সংখ্যা হয়ে যায়, ঠিক আছে। এবার আসেন জটিল সংখ্যা। জটিল সংখ্যা হলো বাস্তব সংখ্যা, বাস্তব যোগ কাল্পনিক। আবার বলছি আমি, বাস্তব যোগ কাল্পনিক। জটিল সংখ্যা বাস্তব সংখ্যা প্লাস কাল্পনিক সংখ্যা, এই দুই সংখ্যার সমন্বয়ে গঠিত হয়। আমি যেমন 2 যদি হয় একটা বাস্তব সংখ্যা আর -2 যদি হয় কাল্পনিক সংখ্যা, তাহলে জটিল সংখ্যা হবে 2 যোগ -1 -2 রুট। আবার দেখেন, 2 যদি -3 যদি হয় একটা কাল্পনিক সংখ্যা, তাহলে 2 প্লাস রুট -3। আবার দেখেন 2 প্লাস রুট -4। তাহলে জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যাটা হলো বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যা। আবার বলছি আমি, জটিল সংখ্যাটা হলো বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যা। আর কাল্পনিক সংখ্যাটা কি? কাল্পনিক সংখ্যাটা হলো ঋণাত্মক সংখ্যার বর্গমূল। যেই সংখ্যার একটা মাইনাস থাকে ওই সংখ্যাটাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি, আর ওই ঋণাত্মক সংখ্যাটার উপর যখন আমরা রুট দেই তখন এটা হয়ে যায় বর্গমূল, আর ওই বর্গমূলটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। এখন আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য। অনার্স প্রথম বর্ষের জন্য এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে। দেখেন, বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটা হলো বাস্তব সংখ্যার সমষ্টি এবং গুণফল বাস্তব সংখ্যা হবে। যেমন a এবং b যদি বাস্তব সংখ্যা হয় তাহলে সমষ্টি a প্লাস b ও বাস্তব সংখ্যা হবে, গুণফল a b ও বাস্তব সংখ্যা হবে। আবার বলছি আমি, বাস্তব সংখ্যার সমষ্টি মানে দুইটা বাস্তব সংখ্যার সমষ্টিও বাস্তব সংখ্যা হবে, গুণফলও বাস্তব সংখ্যা হবে। a এবং b যদি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে a প্লাস b এর সমষ্টি, a b এর সমষ্টি এবং গুণফলও বাস্তব সংখ্যা হবে। তাহলে প্রথম এটা গেল। এবার আসেন দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো অনন্যতা। অনন্যতা কি? অনন্যতা হলো a b c এবং d এই চারটা যদি বাস্তব সংখ্যা হয় এবং a সমান b c সমান যদি d হয়
তাহলে a প্লাস সি সমান বি প্লাস ডি হবে, এটা সমান হবে। যদি এ বি সি ডি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ সমান বি সি সমান ডি হয়, তাহলে এ প্লাস সি সমান বি প্লাস ডি হবে এবং এ সি প্লাস বি ডি হবে, মানে এ সি এর সমষ্টি বি আর ডি এর সমষ্টি সমান, আবার এ আর সি এর গুণফল বি আর ডি এর গুণফলের সমান। এটা হলো অনন্যতা। এবার আমরা 3 নাম্বার বাস্তব সংখ্যার 3 নাম্বার বৈশিষ্ট্যটা হলো বিনিময়যোগ্যতা। বিনিময়যোগ্যতাটা কি? বাস্তব সংখ্যার যোগ এবং গুণের ক্ষেত্রে বিনিময়যোগ্য হবে। যেমন এ এবং বি যদি দুটা বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি সমান বি প্লাস সি হবে। যেমন এ যদি ধরি 2 আর বি যদি ধরি 4, তাহলে দেখেন 2 প্লাস 4 যেই কথা, আবার 4 প্লাস 2 একই কথা, ঠিক না? আবার দেখেন এ বি যদি দুটা বাস্তব সংখ্যা হয়, তাহলে এ বি সমান বি এ আপনার কি সমান হবে। যেমন 2 গুণ 4 যেই কথা, আবার 4 গুণ 2 একই কথা। এটা অবশ্যই আপনি না বোঝার কিছু নাই। এবার আসেন সংযোজন যোগ্যতা। সংযোজন যোগ্যতাটা হচ্ছে যদি এ বি সি ডি চারটা যদি বাস্তব সংখ্যা হয়, এ বি সি ডি যদি চারটা বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি সমান হবে। যেমন আমি মনে করলাম, যেমন 1 2 3 4 এই চারটা কি বাস্তব সংখ্যা। তাইলে এই চারটা বাস্তব সংখ্যা হলে দেখেন তাইলে হবে কি 1 প্লাস 2 প্লাস 3 সমান 1 প্লাস কি আছে এখানে আপনার বি 2 প্লাস 3, দেখেন একই কথা। 1 আর 2 3, 3 আর 2 3 6, 1 আর 5 6, ঠিক আছে একই কথা। আবার দেখেন আপনি যদি গুণ করেন তাহলে কি একই কথা, এখানে ডি নাম্বারটা আসবে না, আপনার কি একই কথা। এ বি ইন্টু সি আবার এ ইন্টু বি সি একই কথা। যেমন আপনি দেখেন এ বি মানে 1 গুণ 2 3 সমান 2 গুণ 3 একই কথা। দেখেন 2 একে 2 আর 3 দ্বারা গুণ করলে 6, আবার 3 দুগুণে 6। তাহলে এটা হলো সংযোজন যোগ্যতা। এ বি এবং সি তিনটি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি হবে এবং এ বি ইন্টু সি এবং এ ইন্টু বি সি হবে। তো আসলে এবার 5 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে দেখেন বন্টন যোগ্যতা। দ্বিতীয় অধ্যায়ের সেটে একটা বন্টন বিধি আছে, মূলত ওই বন্টন বিধিটা এটা দেখেন। এটা হলো এ বি সি তিনটা বাস্তব সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি হবে। এটা তো একদমই সহজ কথা। আপনি এটা করেন বি প্লাস সি, আপনি ব্র্যাকেটের ভাঙান এ বি প্লাস এসি, ঠিক আছে নি? এটা না বুঝার কিছু নেই, একদম সহজ। এবার আসেন এটাও একই কথা। আপনি এ প্লাস বি এখানে থাকা আর এখানে থাকা একই কথা, আপনি সি দ্বারা গুণ করেন এ রে এসি প্লাস সমান বিসি। এটা না বোঝার কিছু নেই, এটা হলো বন্টন যোগ্যতা। তাইলে যদি পরীক্ষায় আসে আপনি এই 5টা বৈশিষ্ট্য দিবেন, বেশি দেওয়া লাগবে না, এই 5টা বৈশিষ্ট্য দিলে যথেষ্ট। কিভাবে দিবেন? যদি আসে বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য লিখো, প্রথম লিখবেন বাস্তব সংখ্যা কাকে বলে। হ্যাঁ, প্রথম লিখবেন বাস্তব সংখ্যা কাকে বলে, তারপরে আপনি লিখবেন বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য, তারপরে একটা একটা করে দিবেন, মোট 5টা দিবেন এবং এ বি সি দিয়ে আপনি ব্যাখ্যাটা করে দিবেন। তাইলে আপনি এখানে কি ফুল মার্ক পাবেন একদম। আপনি যদি 5 থাকে তাহলে 5-এ আপনি 5 পাবেন যদি সুন্দর করে লিখতে পারেন। আসলে অর্থনীতি এমন একটা বিষয়, এখানে আপনি চাইলে ফুল নাম্বারটা উঠাতে পারেন।
আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকবার এসেছে, তো এটা সামনে আসতে পারে অনেকবার, এই জন্য এটা শিখে একদম মুখস্থ করে ফেলতে হবে। দেখো, এটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার পার্থক্য, মানে দুটার ভিতরে কিছু মৌলিক পার্থক্য আছে, ওই পার্থক্যগুলো আমরা আজকে আলোচনা করব। আমি অলরেডি বলে দিয়েছি, তবে এবার একটু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে বলবো পরীক্ষায় কিভাবে লিখবে, কিভাবে লিখলে ফুল নাম্বারটা পাবে। ঠিক আছে, দেখো, যদি পরীক্ষায় আসে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার পার্থক্য লিখো, তখন কি করবা? প্রথমে মূলদ সংখ্যার সংজ্ঞাটা লিখবা, অর্থাৎ যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তারপরে অমূলদ সংখ্যার সংজ্ঞাটা লিখবা, তারপর একটা গড় মানে একটা বক্স করবা, ওই বক্সের ভিতরে একটা একটা করে 6টা, এখানে 6টা আছে, এই 6টা পার্থক্য দিলে তুমি আশা করি ফুল মার্ক পাবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করো। অর্থনীতির প্রত্যেকটা ইয়ারের, প্রত্যেকটা বর্ষের, প্রত্যেকটা বিষয়ের কোর্স এই চ্যানেলে পাবে। ঠিক আছে, তো আসো, প্রথমে মূলদ সংখ্যাকে মানে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। এটা হলো 1 নম্বর পার্থক্য। ঠিক আছে, মানে এটার বিপরীত। এবার আসো 2 নম্বর পার্থক্যটা হলো কি, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আবার বলছি, মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এবার 3 নাম্বারটা দেখো, মূলদ সংখ্যাকে কিউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই কিউ প্রতীকটা হলো মূলদ সংখ্যার প্রতীক, আর অমূলদ সংখ্যাকে আর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই আর প্রতীকটা হলো অমূলদ সংখ্যার প্রতীক। ঠিক আছে, এবার আসো 4 নাম্বারটা, মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তা সসীম হবে। আমি অলরেডি কিন্তু এটা আলোচনা করেছি। হ্যাঁ, মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তা কি হবে? সসীম হবে, মানে তোমার একটা নির্দিষ্ট সংখ্যা হবে, যেমন 4 5 6 এমন একটা নির্দিষ্ট সংখ্যা হবে। কিন্তু অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তা অসীম হবে, তোমার এরকম হবে। হ্যাঁ, 4 5 6 7 মানে অনির্দিষ্ট সংখ্যা হবে, অসীম হবে। ঠিক আছে, এবার আসো, মূলদ সংখ্যার 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না, মানে 1 ছাড়া ওই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, তারপরে অমূলদ সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকতে পারে, মানে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকতে পারে। এবার আসো লাস্ট একটা উদাহরণ, এই 2 মূলদ সংখ্যা, 3 মূলদ সংখ্যা, 4 মূলদ সংখ্যা, 6 মূলদ সংখ্যা, কিন্তু √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা। অর্থাৎ এই 6টা পার্থক্য যদি তুমি দাও পরীক্ষায়, তাহলে তুমি এখানে কি ফুল মার্ক অবশ্যই পাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, প্রমাণ করো যে √2 মূলদ সংখ্যা নয়। এটা শুধু অর্থনীতি না, এটা উচ্চতর গণিতের একটি অঙ্ক। এটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। আপনি আপনার একাডেমিক পরীক্ষা বলেন, চাকরি পরীক্ষা বলেন, যে কোনো পরীক্ষায় এটা বারবার আসে। তো আজকে এটা আমরা একদম সহজে সমাধান করব। তো আসেন, প্রথমে আমাদের ধরতে হবে, হ্যাঁ, দড়ি √2 মূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যা পড়েছি, মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পড়েছি না আমরা এটা? আচ্ছা, এবার আমরা এটাকে বর্গ করব। বর্গ করলে হবে √2 সমান PS
মানে এটা বর্গ করি, হ্যাঁ, তো বাঙালি হবে 2 সমান p স্কয়ার বাই k স্কয়ার। এবার এটা যদি আমরা আর গুণন করি তাহলে হবে কি p স্কয়ার সমান 2k স্কয়ার। এটা তো এতটুকু বুঝতে কার কোনো সমস্যা নাই। দেখেন প্রথমে ধরছি √2 একটি মূলদ সংখ্যা, তা আমরা জানি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, তো p/q আকারে প্রকাশ করলাম, করার পরে এবার আমরা উভয় পাশকে বর্গ করলাম, এটা বর্গ করলাম, তো √2 এর বর্গ করলে হয় 2 আর p/q এর বর্গ করলে p স্কয়ার বাই q স্কয়ার। আচ্ছা এবার দেখেন আমরা জানি কোন সংখ্যার সাথে 2 গুণ আকারে থাকলে ওটা কি হয়, জোড় সংখ্যা হয়, ঠিক না? আমরা জানি 2 কোন সংখ্যার সাথে গুণ আকারে থাকলে ওটা জোড় সংখ্যা হয়, যেমন 3 একটা বিজোড় সংখ্যা, যদি এই 3 যদি আমরা 2 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, 6 একটা জোড় সংখ্যা, অর্থাৎ যেই কোনো সংখ্যাকে আপনি 2 দ্বারা গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। তো দেখেন এটা জোড় সংখ্যা, তো এটা 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 যদি জোড় সংখ্যা হয় এটাও জোড় সংখ্যা, ঠিক না? এটা জোড় সংখ্যা হলে এটাও জোড় সংখ্যা, তাহলে দেখেন p স্কয়ার ও জোড় সংখ্যা বা q স্কয়ার ও কি জোড় সংখ্যা। সুতরাং যদি p স্কয়ার জোড় সংখ্যা হয় তাহলে p একটি জোড় সংখ্যা, তাহলে কি p একটি কি জোড় সংখ্যা। আচ্ছা এবার আমরা p যদি একটি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে আমরা জানি p সমান 2n এভাবে লেখা কি যায়, ঠিক আছে? এবার আমরা এটাকে বর্গ করলাম, p স্কয়ার সমান 4n স্কয়ার বর্গ করলাম। এবার আসেন বর্গ করার পরে এই যে p স্কয়ারের মানটা কত, 2q স্কয়ার, তো p এর জায়গায় 2q স্কয়ার লিখলাম মাইনাস 4n স্কয়ার, ঠিক আছে? এবার দেখেন এই 2 দ্বারা এই 4 এর ভাগ করলে থাকে কি q স্কয়ার 2n স্কয়ার। এবার দেখেন এই 2n এর সাথে কি আছে, গুণ আকারে আছে, তাইলে এই সমান চিহ্নের এই পাশ জোড়, তাহলে এই পাশও জোড়, সমান চিহ্নের এই পাশ যদি জোড় সংখ্যা হয় এই পাশও জোড় সংখ্যা হবে, অর্থাৎ 2n স্কয়ার জোড় সংখ্যা, q স্কয়ার জোড় সংখ্যা, তাহলে দেখেন q স্কয়ার অথবা কি 2n স্কয়ার জোড় সংখ্যা, তাহলে q স্কয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে q ও একটা কি জোড় সংখ্যা, q ও একটা কি জোড় সংখ্যা। এবার আসেন আমরা জানি মূলদ সংখ্যা 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, তাহলে এখানে কি p এবং q উভয়ই জোড় সংখ্যা, উভয় কি সংখ্যা জোড় সংখ্যা, একটু লিখতে হবে, লিখে দিবেন আর যে p এবং q উভয়ই জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার সাধারণ উৎপাদক কত 2, সাধারণ উৎপাদক 2, কিন্তু আমরা জানি মূলদ সংখ্যার ক্ষেত্রে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না, এটা লিখে দিবেন এভাবে, যে আমরা জানি মূলদ সংখ্যার ক্ষেত্রে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা নয়, বা মূলদ সংখ্যা নয়। যেহেতু আপনাকে এখানে বলছে মূলদ সংখ্যা নয়, তাহলে আপনি এখানে অমূলদ লেখা দরকার নেই, লিখবেন মূলদ সংখ্যা নয়, সুতরাং √2 মূলদ সংখ্যা নয়। অনেক ক্ষেত্রে এখানে বলে দেয় যে প্রমাণ করা √2 একটি অমূলদ সংখ্যা, তখন আপনি এখানে লিখবেন √2 একটি অমূলদ সংখ্যা। এখন আমরা শিখব প্রমাণ করো যে √3 মূলদ সংখ্যা নয়। এর আগের অঙ্কটার মতোই সেম, এই দুইটা অঙ্ক অনেক বেশি পরীক্ষায় আসে। দেখেন আমি এবার করে রাখছি যাতে সময় লেট না হয়, ভিডিওটা বেশি বড় না হয়, এই কারণে আমি আগে করে রাখছি, আপনারা শুধু দেখেন। প্রথমে দেখেন ধরি √3 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে? যদি √3 একটি মূলদ সংখ্যা হয় তাহলে আমরা জানি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, আমরা লিখছি। এবার উভয় পাশে বর্গ করি, দেখেন √3 এর বর্গ করলে 3 আর p স্কয়ার বাই q স্কয়ার। এবার দেখেন এটা যদি আমি আর গুণন করি তাহলে কি এই p স্কয়ার এই পাশে আসবে, এটা এটারে গুণ, p স্কয়ার সমান 3 * q স্কয়ার। এবার দেখেন এই 3q স্কয়ারের সাথে কি আকারে আছে, গুণ আকারে। যে কোনো সংখ্যার সাথে যদি 3 গুণ আকারে থাকে
তাহলে ওই সংখ্যাটা হবে 3 এর গুণিতক। ঠিক আছে, যেমন যদি 4 এর সাথে 3 গুণ দেন তাহলে 3 4 12, এই 12 কি 3 এর গুণিতক, 3 এর গুণিতক। তো এটা যদি 3 এর গুণিতক হয় এটাও 3 এর কি গুণিতক, তাহলে 3k স্কয়ার p স্কয়ার এর মান 3 এর গুণিতক হলে p স্কয়ার এর মান যদি 3 এর গুণিতক হয় তাহলে p এর মান 3 এর গুণিতক। ঠিক আছে, এবার দেখেন যদি p এর মান 3 এর গুণিতক হয় তাহলে আমরা লিখতে পারি p সমান 3n, লিখতে পারি অবশ্যই। এবার এটাকে আমরা বর্গ করলাম, 3 এর বর্গ করলে p স্কয়ার, 3n এর বর্গ করলে 3n এর বর্গ করলে 9n স্কয়ার। এবার দেখেন এই p স্কয়ার এর মানটা কি, এই 3q স্কয়ার, আমরা এই p এর জায়গায় 3q স্কয়ার এর মানটা লিখে ফেলছি। লিখে ফেলার পরে দেখেন এই 3 দ্বারা 9 এর ভাগ করলাম 3, তাহলে q স্কয়ার সমান 3n স্কয়ার। এবার সেম এটার মতো এই n স্কয়ারের সাথে 3 গুণাকারে থাকায় এইটা 3 এর গুণিতক, সমান চিহ্নের এই পাশে 3 এর গুণিতক হলে এই পাশেটাও কি 3 এর গুণিতক। দেখেন এবার তাইলে 3n স্কয়ার q স্কয়ার এর মান 3 এর গুণিতক হলে, সুতরাং q এর মান, এটা আগে বলছি আমি, q স্কয়ার এর মান যদি 3 এর গুণিতক হয় তাহলে q এর মানটাও কি 3 এর গুণিতক। ঠিক আছে, তাহলে q এর মান 3 এর গুণিতক। আমরা জানি মূলদ সংখ্যার ক্ষেত্রে p এবং q এর এক ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। মূলদ সংখ্যার ক্ষেত্রে আপনি যদি পূর্ণ সংখ্যাটি p বাই q আকার, এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা, এখানে এই p এবং q এক ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না, কিন্তু আমরা পাইলাম q এর উৎপাদক পাইলাম 3, আবার q এর উৎপাদক পাইলাম 3, কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে এক ছাড়া কোনো উৎপাদক থাকে না, অন্য কোনো উৎপাদক থাকে না, সুতরাং √3 মূলদ সংখ্যা নয়। যদি বলা হয় √3 একটি অমূলদ সংখ্যা তাহলে সেম প্রসেসটা লিখবেন, শুধুমাত্র এখানে অমূলদ সংখ্যা লিখে দিবেন, সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অতি শীঘ্রই 2 নাম্বার ক্লাসটা পাবেন, আপনারা অপেক্ষায় থাকুন। এই ক্লাসটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ অতি দ্রুত আমি 2 নাম্বার ক্লাসটা নিয়ে আসবো।